বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ধ্বজাধারীরা এরা এখন কোথায়? এদেরকে তো এখন বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা এই গত 1.5 বছর ধরে, আসলে 1.5 বছর কেন, মানে এই পর্যন্ত আমাদের জ্ঞান হওয়া অবধি বাংলাদেশে কিছু লোকজন আছে এবং যারা নাকি বিগত 1.5 বছর সবচাইতে বেশি সোচ্চার ছিল বাংলাদেশ নাকি ভারতের উপনিবেশ, এবং এই হেতু 5 আগস্টে তারা স্বাধীনতা অর্জন করছে। এই হেতু 71 সালের স্বাধীনতা মুক্তিযুদ্ধের কোনো প্রয়োজন নেই। তো ভালো কথা, এতদিন আমরা ভারতের উপনিবেশ ছিলাম, তো এখন আমরা কার উপনিবেশ হলাম? যদি সেটা না হয় তাহলে, অর্থাৎ এই প্রশ্নের উদ্বেগ তখনই ঘটছে যখন আমরা এই বাংলাদেশে সর্বপ্রথম এই ধরনের খবর পাইলাম। আমরা কিন্তু কখনো আগে ওই মানে শেখ হাসিনার যে 15-16 বছর ছিল, তাই না, তো সেটা তো ভারতের উপনিবেশ ছিল। তো তখন বাংলাদেশের কোনো সিদ্ধান্ত নিতে এরকম ভারতের থেকে কোনো অনুমতি নিতে হতো, আমরা তো তা দেখি নেই। বাট এখন আমরা তাহলে কোন দেশের উপনিবেশ হলাম সেটা বুঝতে গেলে এখানে একটা খবর আছে, এটা একটু ভালো করে পড়তে হবে। একেবারে তরতাজা খবর, এমন না যে এটা কোনো পুরনো খবর, একেবারে 30 মার্চ 2026। খবরটা কি? খবরটা হলো যে রাশিয়া থেকে 2 মাসের বা 6 লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির জন্য নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ। খবরটা কে দিয়েছে? যুগ্ম সচিব মনির চৌধুরী। তো যাই হোক, যুগ্ম সচিব মনির চৌধুরী যদি এই খবরটা দেয় তাহলে এটা তো অবশ্যই সরকারি সিদ্ধান্ত, তাই না? সরকারি সিদ্ধান্তের বাইরে গিয়ে সরকারের একজন কর্মকর্তা বা কর্মচারী তো আর এই ধরনের বিবৃতি দিবে না। তো এটা কোন ধরনের কথা? বাংলাদেশ যদি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়, মানে বাংলাদেশ যদি একটা স্বাধীন সার্বভৌম দেশ হয়, তাহলে বাংলাদেশ কার কাছ থেকে তেল কিনবে, বা নাকি জ্বালানি কিনবে, নাকি গ্যাস কিনবে, এটা তো বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশ মন চাইলে যার কাছ থেকে তার কাছ থেকে, রাশিয়া কেন, আমেরিকার কাছ থেকেও তেল গ্যাস কিনতে পারে, তাই না? তারপরে ইরান থেকেও কিনতে পারে, ভেনিজুয়েলা থেকেও কিনতে পারে, অথবা সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, তাদের কাছ থেকেও কিনতে পারে। তো বাংলাদেশের কোনো একটা জিনিস প্রয়োজন হলে সেটা কিনতে গেলে যদি কার অনুমতি দরকার হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন কোথায়? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা চিৎকার করতো এতদিন, তারা এখন কোথায়? তারা কি এখন ইঁদুরের গর্তে লুকিয়েছে? যারা এতদিন বলতো বাংলাদেশ নাকি ভারতের উপনিবেশ বলে মানুষের কানে ফাটায় ফেলতো, অথচ গত 1.5 বছরে যারা সবচাইতে বেশি সোচ্চার ছিল যে ভারতের উপনিবেশ থেকে বাংলাদেশকে নাকি স্বাধীন করছে এবং বাংলাদেশকে নাকি শেখ হাসিনা ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, তো 1.5 বছর ছিল। চিন্তা করে দেখেন যে বাংলাদেশের, আমি এই যে সবসময় যে নেতাগোতাদের মানে দেই না, অপবাদ দিই না, তো তাদের সমালোচনা করি না, কারণ খোদ বাংলাদেশের মানুষগুলোই আসলে পিকুলিয়ার এবং তারা অনেকটাই মেন্টালি ডিস্টর্টেড। কেন এই কথাগুলো বলি? যে দেখেন, এই যে গত 1.5 বছর ধরে এই যারা প্রচণ্ড রকমভাবে এই যে বাংলাদেশের মানে বাংলাদেশ নাকি বিক্রি হয়ে গেছে, বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা, তো নিশ্চয়ই কোনো চুক্তিপত্রের মাধ্যমে বিক্রি হয়েছে, তাই না? তো যারা এই বিষয়গুলো প্রচার করতো গত 1.5 বছর ধরে, এই তারাই তো ক্ষমতায় ছিল, সেই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তারাই তো ক্ষমতায় ছিল এবং তারাই তো ক্ষমতা ভোগ করছে, তাই না? তারা কি কখনো সেই চুক্তি বের করে জনগণের কাছে দেখাতে পেরেছে? না। যদি থাকতো তাহলে নিশ্চয়ই দেখাতো, কি ঠিক না? যদি এই ধরনের কোনো চুক্তি টুক্তি থাকতো, বিক্রি বাটার যদি টোথা কোনো কিছু থাকতো, দলিল দস্তাবেজ কিছু থাকতো, তাহলে নিশ্চয়ই জনগণের কাছে দেখাতো। এখন দেখেন, তারা কিন্তু 1.5 বছরে দেখাতে পারে নাই। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন, জনগণের তরফ থেকে কোনো সাড়া শব্দ নেই। বাংলাদেশের জনগণ কি এখন প্রশ্ন করে যে এই যে তোমরা যে বারবার এই কথা বলতে যে বাংলাদেশ নাকি বিক্রি হয়ে গেছে, বাংলাদেশ নাকি ভারতের উপনিবেশ, তো তাই যদি হয় তোমরা তো কোনো কিছু দেখাতে পারলে না, তাহলে তোমরা আমাদেরকে কেন এই এতদিন ধরে আমাদের মধ্যে ঘৃণার বীজ বাষ্প তোমরা রোপণ করলে? আপনারা দেখবেন যে এই ধরনের কথাবার্তা কেউ বলে না, চুপ থাকে। অর্থাৎ তারা কল্পনাতে হলেও ভারত বা বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তার করছে, এটাই তারা বিশ্বাস করতে চায়। বাস্তবে ভারত বাংলাদেশের উপরে কোনো কিছু প্রভাব বিস্তার না করলেও, কোনো রকম জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে না চাইলেও, বাংলাদেশের মানে তৌহিদি জনতা তারা কিন্তু কল্পনার রাজ্যেই কিন্তু সেটা ধরে নেয় যে হ্যাঁ, তারপরও
মানে বাস্তবে কিছু না থাকলেও তাদের মাথার মধ্যে আছে না, ব্যাস ওইটাই বিষয়কর না। এই যে এখন বাংলাদেশ এখন কি তা জ্বালানি লাগবে, ভালো কথা, বাংলাদেশে অধিকাংশ জ্বালানি এগুলো আসে বস্তুত কুয়েত এবং কাতার থেকে। কুয়েত থেকে আসে পেট্রোল, ওই ডিজেল টিজেল এইগুলো আসে, আর কাতার থেকে আসে এলএনজি গ্যাস, মানে ন্যাচারাল লিকুইফাইড যে গ্যাস এরকম। তো এখন যেহেতু ওই যুদ্ধের ডামাডোলে হরমুজ প্রণালী তো বন্ধ, এই জন্যে আর ওইগুলো আনা আসছে না। তাহলে বাংলাদেশে প্রচণ্ড রকমভাবে জ্বালানি ক্রাইসিস তৈরি হয়ে গেছে। এখন তাহলে কোনো না কোনো জায়গা থেকে আনতে হবে। তো এখন তার রাশিয়া থেকে তেল গ্যাস আনতে হলো, ভালো কথা। তো তাহলে আমেরিকার অনুমতি কী কারণে নিতে হবে? তাহলে কি 5 আগস্ট 2024 সালে আমরা ভারতের উপনিবেশ থেকে তাহলে কি আমেরিকার উপনিবেশে পরিণত হলাম নাকি? বুঝলাম না তো। কোনো দেশের উপনিবেশ তার সে যত ধনী দেশ হোক তাতে তো আমাদের কোনো ফায়দা নেই, এই ভারতীয় উপমহাদেশ তো একসময় ইংরেজদের উপনিবেশ ছিল, তাই না? তো তাতে কি ভারতের কোনো উন্নতি আয় লক্ষ্য করা গেছে? বা তখন তো বাংলাদেশ ভারতের অংশ ছিল, তো তাতে আসলেই কি এদের কোনো উন্নতি কিছু ঘটছে? না, কিছুই হয়নি। উপনিবেশ না, যদি সরাসরি মানে একটা এরকম হতো যে অংশ হয়ে গেছে, ধরেন যে এখন যদি আমেরিকার অংশ হয়ে যায় বাংলাদেশ, তাহলে কিন্তু ঠিক আছে। কারণ বাংলাদেশের মানুষ ওই ইহুদি নাসারাদেরকে যতই ঘৃণা করুক, আমেরিকা ইসরায়েলকে যতই ঘৃণা করুক, আবার অ্যাট দ্য সেম টাইম সেই আমেরিকাতে যাওয়ার জন্য তো পাগল, তাই না? তো বাংলাদেশকে আমেরিকা যদি বলতো যে আমরা এই বাংলাদেশকে আমাদের 51st অর্থাৎ 51তম স্টেট হিসেবে আমরা আত্মীকরণ করে নিচ্ছি, তাহলে আমরা কিন্তু অত্যন্ত উৎসাহ ভরে এটা তো রাজি হয়ে যেতাম। কারণ তখন আমরা না মার্কিন নাগরিক হতাম, তাই না? আমরা তখন মার্কিন পাসপোর্ট পাইতাম, সারা দুনিয়া ঘুরে বেড়াইতাম দবরপসে। আজকে সারা পৃথিবীতে আমরাই মাতব্বারি করতাম, সেটা ঠিক ছিল ভাই। আত্মীকরণ হয়ে যাওয়া আর উপনিবেশ তো এক জিনিস না। উপনিবেশ মানে আপনারা যা ইচ্ছে খুশি আপনারা দাস দাসীর মতো খাটাবে, অর্থাৎ বাংলাদেশকে দাস দাসীর মতো এখন আমেরিকা ব্যবহার করবে, তাই না? তো এখন তাহলে এই বাংলাদেশে এতদিন ধরে যাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এত চিল্লা চিৎকার করতো, তারা কোথায় এখন? এই যে আমেরিকা বলছে কি যে এই কানাডাকে তারা আত্মীকরণ করতে চায় অথবা গ্রিনল্যান্ডকে আত্মীকরণ করতে চায়, এতে কিন্তু তাদের লস নেই, লাভই আছে। যেমন সত্যিকার অর্থে এই কানাডা কিন্তু আমেরিকার থেকে অনেক দরিদ্র। যে কাজ করে এই কানাডাতে মনে করেন 100 টাকা আয় করা যায়, ওই একই কাজ করে আমেরিকাতে 200, 250, এমনকি 300 টাকা আয় করা যায়। তাহলে এখন আপনারা বুঝতে পারছেন যে কানাডাকে ওই দূর থেকে যা মনে করা হয়, কানাডা আসলে সেরকম কিছু না। তবে হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ, ভারত বা এই ধরনের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির থেকে তো অনেক ভালো, তাই না? সেটা ঠিক আছে। কিন্তু দেখেন যে সেই আমেরিকা যখন এই কানাডাকে আত্মীকরণ করতে চাইলো, এটা মনে করার কোনো কারণ নেই যে এই কানাডার সব মানুষ তার বিরোধিতা করে না। কানাডার অনেক মানুষই কিন্তু চায় যে হ্যাঁ, আমেরিকার অংশ হয়ে গেলে তো ভালোই, তখন সারা দুনিয়া রাজত্ব করবে তারা, তাই না? এমনিতে তো কানাডার তেমন কোনো ফুটে পয়সাও আন্তর্জাতিক বিশ্বে মূল্য নেই। বেসিক্যালি কানাডার তো সেই ধরনের কোনো প্রভাব প্রতিপত্তি নেই। আমেরিকার অংশ হলে কি বিশাল প্রভাব প্রতিপত্তি হবে না? তা আমাদের বাংলাদেশও যদি এত গুরুত্বপূর্ণ হয় আমেরিকার কাছে, তো আমেরিকা বলতে পারুক যে আমরা বাংলাদেশকে আমাদের দেশের সাথে আত্মীকরণ করতে চাই। আমার ধারণা সেইটা করলে বাংলাদেশের সিংহভাগ লোক, মোর দ্যান 90% লোক আমার মনে হয় রাজি হয়ে যাবে। আমি তো রাজি হবই, কারণ এটা তো ভালোই, তাই না? পাতি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সারা দুনিয়া ঘোরাঘুরি করতে গেলে অনেক বেইজ্জতির সম্মুখীন হতে হয়। আমেরিকার পাসপোর্ট যদি থাকে তাহলে তো দবরপসে ঘোরা যাইতো, তাই না? তো আমার এই ভিডিওর মূল থিম ছিল সেটা হলো যে বাংলাদেশের কিছু এক শ্রেণীর লোক আছে যারা বাংলাদেশের মানুষের মন মানসিকতা পুরো বিকৃত করে ফেলছে। আর বাংলাদেশের মানুষও আমার কাছে কেন জানি মনে হয় মাঝে মাঝে স্বেচ্ছায় তারা মস্তিষ্ক বিকৃত হতে চায় এবং তাতেই তারা শান্তি খুঁজে পায়। ওই যে বললাম না যে ভারত নাকি বাংলাদেশকে কিনে নিয়েছে বলে যে ব্যাপক বিস্তৃত প্রচারণা আমরা দীর্ঘদিন ধরে শুনছি, পরবর্তীতে যখন সুযোগ আসলো আসলেই সেরকম কোনো কিছু না। যখন কোনো কিছু সেটা দেখা গেল না, তখন বাংলাদেশের জনগণের তরফ থেকে কিন্তু কোনো প্রশ্নই উত্থাপিত হচ্ছে না এবং কেউ কখনো বলেও না যে আপনারা এতদিন আমাদেরকে এরকমভাবে বিভ্রান্ত কেন করলেন, একটা দেশের বিরুদ্ধে আমাদের মাথার মধ্যে ঘৃণা বিদ্বেষ কেন মানে ঢুকিয়ে দিলেন। এই প্রশ্ন বাংলাদেশের জনগণ করে না।
তাহলে দোষটা কি শুধুমাত্র ওই কিছু ওই ভারত বিদ্বেষী হিন্দু বিদ্বেষী লোকের নাকি বাংলাদেশের গোটা জনগণের বলেন? খালি ওদের না, বাংলাদেশের জনগণের মন মানসিকতাটাও আসলে ওরকম। তারা নিজেরা ওই যে বললাম না যে কল্পনার রাজ্যে তারা বিশ্বাস করতে চায় যে হ্যাঁ ভারত হলো বাংলাদেশের সবচাইতে বড় শত্রু, ভারত বাংলাদেশে আধিপত্য বিস্তার করছে, ভারত বাংলাদেশে উপনিবেশ বিস্তার করছে। হ্যাঁ, কল্পনার রাজ্যে তারা এটাই বিশ্বাস করে এবং এটাই বাস্তব। ধন্যবাদ।